নবম শ্রেণীর ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং যে প্রশ্নগুলি দিচ্ছি অতি অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুত করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। প্রথমে নতুন যে অধ্যায়গুলি শুধুমাত্র থার্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে সেইগুলির প্রশ্ন দিয়ে দিচ্ছি, অর্থাৎ অধ্যায় 6 এবং অধ্যায় 7। তারপরে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত অধ্যায়গুলি পরীক্ষা হয়েছিল তার প্রশ্নগুলি দিয়ে দেব। সেগুলির মধ্যে কোনো অধ্যায় যদি তোমাদের পরীক্ষা না হয় তো সেই অধ্যায়ের প্রশ্নগুলি তোমরা স্কিপ করে যেও। প্রথমে নতুন অধ্যায় হিসাবে যে অধ্যায় দুটি পরীক্ষা হবে সেগুলি দেখে নাও। চ্যাপ্টার 6 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি? এই চুক্তির শর্ত কি ছিল? 2 নম্বর, ইঙ্গো ফরাসি শক্তির তোষণ নীতি বলতে কি বোঝো? 3 নম্বর, কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়? মিউনিখ চুক্তিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়? 4 নম্বর, কোন ঘটনাকে গণতন্ত্রের মড়ক বলা হয়? এখানে শুধুমাত্র 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি দিয়ে রেখেছি। তোমরা কিন্তু অতি অবশ্যই সমস্ত প্রশ্নগুলি তৈরি করে নিও। আর একটি কথা, সমস্ত প্রশ্নের উত্তরগুলি একটি ভিডিওর মাধ্যমে করা কিন্তু সমস্যাজনক, কারণ ভিডিওটি তাতে অনেক বড় হয়ে যাবে। তাই আমি প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, তোমরা যারা ভালো করে বই পড়েছো এগুলির উত্তর তোমরা সহজেই পেরে যাবে। না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। 5 নম্বর প্রশ্ন, কেন জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? 6 নম্বর, রোম বার্লিন টোকিও চুক্তি কবে কেন স্বাক্ষরিত হয়েছিল? 7 নম্বর, ঐক্যশক্তি বলতে কোন দেশগুলিকে বোঝায়? 8 নম্বর, কবে কোন ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? 9 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে মিত্রশক্তি গঠিত হয়? 10 নম্বর, আশ্চর্যজনক নিষ্কৃতি কি? 11, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকার কি ভূমিকা ছিল? 12 নম্বর, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? 13 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবে কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়? 14 নম্বর, পার্ল হারবারের ঘটনা কি? 15 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঐক্যশক্তির পরাজয়ের কয়েকটি কারণ লেখো। 16 নম্বর, জার্মানি কখন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছিল? 17 নম্বর, হিটলারের রাশিয়া আক্রমণের কারণ কি ছিল? 18 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সঙ্গে জার্মানির বিরোধের কারণ কি ছিল? 19 নম্বর, আন্ড্রা কি? 20 নম্বর, মার্শাল পরিকল্পনা কি? 21 নম্বর, ট্রুম্যান নীতি কি? 22 নম্বর, ঠান্ডা লড়াই কি? 23 নম্বর, ন্যাটো কি? 24 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটি মরণাস্ত্রের নাম লেখো। এবং 25 নম্বর, উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন হিসাবে এই 25টি প্রশ্ন অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে তোমরা করে রেখো। এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। 4 নম্বর প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে। প্রথম প্রশ্ন, ইতালি কর্তৃক অ্যাবিসিনিয়া আক্রমণের উদ্দেশ্য বা কারণগুলি কি ছিল? 2 নম্বর, জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের প্রেক্ষাপট আলোচনা করো। 3 নম্বর, রোম বার্লিন টোকিও ঐক্য চুক্তি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, টিকা লেখো। মিউনিখ চুক্তি, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। 5 নম্বর, হিটলার কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, স্ট্যালিনগ্রাড এবং লেনিনগ্রাডের লড়াই বলতে কি বোঝো? 7 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল? 8 নম্বর, পার্ল হারবারের ঘটনাটি কি? 9 নম্বর, ডি ডে বা মুক্তি দিবস কি? 10 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির কাছে ঐক্যশক্তির পরাজয়ের কারণ কি ছিল? এবং 11 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশ্বজনীনতার পরিচয় দাও।
এই 11টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে তোমরা করে রেখো, প্রতিটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলি তৈরি করলেই 1 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 8 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটিও ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখলেই তোমরা অবশ্যই কমন পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। প্রশ্নগুলি কিন্তু এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও। এর পরের অধ্যায় 7 নাম্বার, জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি ছিল? 2 নাম্বার, জাপান কবে কেন জাতিসংঘ ত্যাগ করেছিল? 3 নাম্বার, জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের 14 দফা শর্তের ভূমিকা কি ছিল? 4 নাম্বার, কতগুলি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? জাতিসংঘ কটি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল? 5 নাম্বার, জাতিসংঘের একটি প্রধান দুর্বলতা উল্লেখ করো। 6 নাম্বার, লিগ কভেন্যান্ট কি? 7 নাম্বার, লিগ অফ নেশনসের অঙ্গগুলি কি কি? 8 নাম্বার, লন্ডন ঘোষণাপত্র কি? 9 নাম্বার, আটলান্টিক চার্টার কি? 10 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র বা রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র কি? 11 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জের মূল নীতিগুলি কি কি? 12 নাম্বার, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি? 13 নাম্বার, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে ঘোষিত হয়েছিল, এর উদ্যোক্তা কে কে ছিলেন? 14 নাম্বার, জাতিপুঞ্জ বা ইউএনওর অন্তর্ভুক্ত সংস্থাগুলির নাম লেখো। 15 নাম্বার, জাতিপুঞ্জের মহাসচিবের কাজ কি? 16 নাম্বার, ভেটো কি? এবং 17, FAO এবং WHO পুরো নাম কি? এই 17টি প্রশ্ন অবশ্যই 2 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রেখো। এই অধ্যায় থেকে কোনো রকম 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে না, তাই এই 2 নম্বরের প্রশ্নগুলি যদি তোমরা প্রস্তুত করে নাও তাহলে কিন্তু অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না 7 নম্বর অধ্যায় থেকে। তাই ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে অবশ্যই কিন্তু তোমরা প্রস্তুত করে নিও। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট। এবার পুরনো যে সমস্ত অধ্যায়গুলি তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হয়ে গেছে সেই অধ্যায়গুলির প্রশ্নগুলি দেখে নাও, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের। এবং যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে না অর্থাৎ স্কুল থেকে বাদ দিয়ে দিয়েছে সেই অধ্যায়ের প্রশ্নগুলি তোমরা স্কিপ করে যেও। প্রথমে চ্যাপ্টার 5, বিংশ শতকে ইউরোপ। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? 2 নাম্বার, নার্দনিক আন্দোলন কি? 3 নাম্বার, 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? 4 নাম্বার, কেন 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বলা হয়? 5 নাম্বার, রক্তাক্ত রবিবার কি? 6 নাম্বার, এপ্রিল থিসিস কি? 7 নাম্বার, বলশেভিক দল কিভাবে রাশিয়ায় রাষ্ট্র ক্ষমতা দখল করে, অথবা নভেম্বর বিপ্লব বলতে কি বোঝো? এটি দুটি একই প্রশ্ন এবং দুভাবে আসতে পারে। 8 নাম্বার, NEP অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি কি? 9 নাম্বার, কেরেনস্কি সরকারের পতনের কারণগুলি কি ছিল? 10 নাম্বার, সোভিয়েত রাশিয়ায় কখন দ্বৈত শাসন শুরু হয়? 11 নাম্বার, রুশ বিপ্লবের দুটি সামাজিক প্রভাব লেখো। 12 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধকে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয়? 13 নাম্বার, সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে বলা হয় এবং কেন? 14 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধের কয়েকটি ফলাফল লেখো। 15 নাম্বার, 14 দফা নীতি কি? 16 নাম্বার, পুলিশ করিডর কি? 17 নাম্বার, ভার্সাই সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। 18 নাম্বার, অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো? 19 নাম্বার, কালো বৃহস্পতিবার এবং কালো মঙ্গলবার কি? এগুলি আলাদা আলাদা করে তোমাদের আসতেই পারে। 20 নাম্বার, হুভার মোরাটোরিয়াম কি? 21 নাম্বার, 14 দফা নীতি কে কবে কি উদ্দেশ্যে ঘোষণা করেন? 22 নাম্বার, ভাইমার সরকার কি? 23 নাম্বার,
ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ কি? 24 নাম্বার, স্পেনের গৃহযুদ্ধের সময় ব্রিটিশ ও ফরাসি প্রধানমন্ত্রী কারা ছিলেন? এবং 25 নাম্বার, হিটলার কবে কার সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? এই 25টি 2 নাম্বারের প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো। তোমরা প্রত্যেকটা প্রশ্নই পেরে যাবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এরপর 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, রক্তাক্ত রবিবার সম্পর্কে কি জানো? 2 নাম্বার, রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি কি ছিল? এখানে সামাজিক কারণ আলাদা আসতে পারে, অর্থনৈতিক কারণ আলাদা আসতে পারে এবং রাজনৈতিক কারণ আলাদা করে আসতেই পারে। 3 নাম্বার, 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে মার্চ বিপ্লব সম্বন্ধে লেখো। 4 নাম্বার, টিকা লেখো এপ্রিল থিসিস এবং ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, এই দুটি টিকা অবশ্যই করে রেখো। 5 নাম্বার, নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি কি? 6 নাম্বার, ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? 7 নাম্বার, ইতালিতে ফ্যাসিবাদ শক্তির উত্থান কিভাবে হয়েছিল? 8 নাম্বার, ভার্সাই সন্ধি জার্মানিতে হিটলার তথা নাৎসি দলের উত্থানে কি ভূমিকা নিয়েছিল? 9 নাম্বার, স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব বা ফলাফল উল্লেখ করো। এই 9টি প্রশ্ন অবশ্যই 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রেখো, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এই অধ্যায়গুলি যেহেতু তোমাদের তৈরি করা আছে তাই কোনো সমস্যা হবে না। অতি অবশ্যই এই 9টি প্রশ্ন তোমরা 4 নম্বর প্রশ্ন হিসাবে তৈরি করে নাও। 8 নম্বরের প্রশ্ন হিসাবে করবে প্রথম প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। 3 নাম্বার, 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণ কি ছিল? 4 নাম্বার, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের কারণগুলি কি ছিল? এই 4টি প্রশ্ন অবশ্যই 8 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রেখো, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এর পরের অধ্যায়, অধ্যায় 4, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? 2 নাম্বার, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? 3 নাম্বার, শিল্প বিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য লেখো। 4 নাম্বার, ইংল্যান্ডে শিল্প বিপ্লবে নারীদের স্থান বা ভূমিকা কি ছিল? 5 নাম্বার, ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল অথবা ফ্যাক্টরি প্রথা কি? 6 নাম্বার, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম নিয়েছিল? 7 নাম্বার, ঘেটো কি? 8 নাম্বার, শ্রম বিভাজন নীতি কাকে বলে? 9 নাম্বার, প্যারি কমিউন কি? 10 নাম্বার, ইংল্যান্ডের দুটি শিল্প নগরীর নাম লেখো। 11 নাম্বার, নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? 12 নাম্বার, সম্পদের নির্গমন বলতে কি বোঝো? 13 নাম্বার, শিল্প বিপ্লবের সাথে উপনিবেশবাদের দ্বন্দ্বের সম্পর্ক কোথায়? 14 নাম্বার, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়? 15 নাম্বার, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? এবং 16 নাম্বার, সুয়েজ খাল খননের সাথে উপনিবেশবাদের সম্পর্ক কি? এই 16টি 2 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না। এরপরে এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। 4 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রাখবে প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? 2 নাম্বার, শিল্প বিপ্লবের সাথে নারী সমাজের সম্পর্কের পরিচয় দাও। 3 নাম্বার, ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? 4 নাম্বার, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের সবথেকে দামি রত্ন বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? এটিও ইম্পর্টেন্ট, অথবা সিরাজোভা হত্যাকাণ্ড কি? দুটির একই উত্তর হবে। এই 5টি 4 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু অতি অবশ্যই তোমরা করে রেখো। কোনো সমস্যা হলে প্রশ্নটি মেনশন করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব। 8 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হবার কারণ কি? 2 নাম্বার, শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। 3 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এবং 4 নাম্বার, সমাজতন্ত্রবাদের প্রসারে কার্ল মার্কসের ভূমিকা কি ছিল? এই 4টি 8 নম্বরের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অতি অবশ্যই এই 4টি প্রশ্ন করে রেখো, কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না।
এর পরের অধ্যায় চ্যাপ্টার 3। চ্যাপ্টারটির নাম ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? কেন, কোন সময়কালকে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 2 নাম্বার, জাতি রাষ্ট্র বলতে কি বোঝো? 3 নাম্বার, ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কি ছিল? এই সম্মেলনের গুরুত্ব কি? 4 নাম্বার, ভিয়েনা সম্মেলনের মূল 3টি নীতি কি ছিল? 5 নাম্বার, মেটারনিক ব্যবস্থা কি? মেটারনিক যুগ বলতে কি বোঝো? এখানে মিটার দিক হয়ে গেছে, এটি হবে মেটারনিক ব্যবস্থা। 6 নাম্বার, কার্লসবার্গ ডিগ্রিতে কি বলা হয়েছিল? 7 নাম্বার, চতুর্শক্তি চুক্তি বলতে কি বোঝো? 8 নাম্বার, ইউরোপীয় শক্তি সমবায় কার উদ্যোগে কোন খ্রিস্টাব্দে গঠিত হয়? 9 নাম্বার, জুলাই অর্ডিন্যান্সের বিষয়বস্তু কি ছিল? 10 নাম্বার, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? 11 নাম্বার, জুলাই বিপ্লবের প্রতি কোন ভারতীয় মনীষী কিরূপ ধারণা ব্যক্ত করেছিলেন? 12 নাম্বার, 1848 খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়? 13 নাম্বার, ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য কি ছিল? 14 নাম্বার, রিজিমেন্ট কি? 15 নাম্বার, কার্বোনারি আন্দোলন কি? 16 নাম্বার, ক্রিমিয়ার যুদ্ধ ইতালির ঐক্য আন্দোলনকে কিভাবে প্রভাবিত করেছিল? 17 নাম্বার, কনফেডারেশন অব দ্য রাইন কি? 18 নাম্বার, জোল ভেরাইন কি? 19 নাম্বার, রক্ত ও লৌহ নীতি কাকে বলে? 20 নাম্বার, এমস টেলিগ্রাম কি? 21 নাম্বার, সর্ব জার্মানবাদ আদর্শের প্রবক্তা কারা? 22 নাম্বার, প্যারিসের সন্ধির প্রধান শর্তগুলি কি ছিল? 23 নাম্বার, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? 24 নাম্বার, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? এবং 25 নাম্বার, কোন পরিকল্পনা বা নীতি উষ্ণজল নীতি নামে পরিচিত ছিল? এই প্রশ্নগুলি 25টা প্রশ্ন অবশ্যই 2 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রেখো, তাহলে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কি ফরাসি বিপ্লবের আদর্শ বজায় রাখতে পেরেছিল? 2 নাম্বার, টিকা লেখো মেটারনিক ব্যবস্থা। 3 নাম্বার, মেটারনিক তন্ত্রের পতনের কারণগুলি কি ছিল? 4 নাম্বার, ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লবের কারণগুলি কি কি? 5 নাম্বার, ফ্রান্সে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল? 6 নাম্বার, ইতালির ঐক্য আন্দোলনে ক্যাপুডের ভূমিকা লেখো। 7 নাম্বার, সর্ব জার্মানবাদ সম্পর্কে আলোচনা করো। 8 নাম্বার, বিসমার্কের লৌহ এবং রক্তনীতি সম্পর্কে আলোচনা করো। 9 নাম্বার, এমস টেলিগ্রাম কি? 10 নাম্বার, বলকান সমস্যার কারণগুলি কি কি? 11 নাম্বার, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কেন? এবং 12 নাম্বার, মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? এই 12টি 4 নাম্বার প্রশ্ন অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে করে রেখো। আরেকটি কথা বলে রাখি, সমস্ত অধ্যায়গুলি 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্নগুলি করলেই তোমরা কিন্তু 1 এবং 2 নাম্বারের যে কোনো প্রশ্নই কমন পেয়ে যাবে, তাই এই প্রশ্নগুলি কোনো মতেই তোমরা বাদ দিও না। 8 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। 3 নাম্বার, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এবং 4 নাম্বার, ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল বর্ণনা করো। এই 4টি 8 নম্বর প্রশ্ন অতি অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে। এর পরের অধ্যায় চ্যাপ্টার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলি দেখে রাখো। প্রথম প্রশ্ন, সিজালপাইন প্রজাতন্ত্র কি? 2 নাম্বার, কনসুলেট ও ডাইরেক্টরি শাসনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। 3 নাম্বার, কোড নেপোলিয়ান কি? এর গুরুত্ব কি ছিল? 4 নাম্বার, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের উদ্দেশ্যগুলি লেখো। 5 নাম্বার, নেপোলিয়নের আইন সংহিতা বা কোড নেপোলিয়নে কতগুলি বিধি বা কতগুলি ভাগ ছিল? 6 নাম্বার, ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে গঠন করেন? 7 নাম্বার, লিজিয়ন অফ অনার কি? 8 নাম্বার, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 9 নাম্বার, কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতা কে?
10 নাম্বার গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কি? 11 নাম্বার মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? এটি কেন ব্যর্থ হয়েছিল? 12 নাম্বার বার্লিন ডিক্রিতে কি বলা হয়? 13 নাম্বার নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি কি? 14 নাম্বার পোড়ামাটি নীতি কি? 15 নাম্বার স্পেনীয় ক্ষত কি? 16 নাম্বার শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? 17 নাম্বার কবে কাদের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়? এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল? এই 17টি 2 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা করে রেখো। তোমরা অতি অবশ্যই বইয়ে দাগিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিতে পারো। 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে। প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট, টিকা লেখো কোট নেপোলিয়ান। 2 নাম্বার নেপোলিয়নের সাথে ফরাসি বিপ্লবের আদর্শের কিরূপ সংঘাত দেখা যায়? 3 নাম্বার ট্রাফালগারের যুদ্ধের কারণ উল্লেখ করো। 4 নাম্বার মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? এবং 5 নাম্বার নেপোলিয়নের রাশিয়া অভিযানের তাৎপর্য লেখো। এই 5টি প্রশ্ন অবশ্যই 4 নম্বর প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রেখো। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিল? 2 নাম্বার নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। 3 নাম্বার নেপোলিয়নের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখো, তাহলেই কমন পেয়ে যাবে। অতি অবশ্যই নেপোলিয়নের পতনের কারণ খুব ভালো করে তৈরি করে রেখো। এরপরে শেষ যে চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নগুলি দেখে রাখো। প্রথম প্রশ্ন, অস্ট্রিয়ার রেজিম কি? 2 নাম্বার টাইট ও করভি কোন ধরনের কর? 3 নাম্বার লেতর দ্য ক্যাসে কি? 4 নাম্বার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? 5 নাম্বার ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? 6 নাম্বার ফরাসি বিপ্লবের প্রাক্কালে লবণকর এবং ধর্মকরের নাম কি ছিল? 7 নাম্বার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অ্যাডাম স্মিথের বক্তব্য কি ছিল? 8 নাম্বার কন্ট্রাক্ট অফ পাইসি কি? 9 নাম্বার ফ্রান্সে বিপ্লব পূর্ববর্তী সমাজে থার্ড এস্টেট কাদের বলা হতো? 10 নাম্বার মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। 11 নাম্বার রুশো কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? 12 নাম্বার সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর মূল বক্তব্য কি ছিল? 13 নাম্বার ফিজিওক্র্যাট কাদের বলা হতো? 14 নাম্বার দ্য স্পিরিট অফ লজ এবং কাঁদিদ গ্রন্থ দুটি কাদের লেখা? 15 নাম্বার বিপ্লব পূর্ব ফ্রান্সে বুর্জোয়াসি বলতে কাদের বোঝাতো? 16 নাম্বার টেনিস কোর্টের শপথ কি? 17 নাম্বার সাধারণের ইচ্ছা বলতে কি বোঝো? 18 নাম্বার ফরাসি বিপ্লবকালে দুজন নেত্রীর নাম লেখো। 19 নাম্বার 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কেন গুরুত্বপূর্ণ? 20 নাম্বার বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি ছিল? 21 নাম্বার প্যারি কমিউন কি? 22 নাম্বার পাদুয়ার ঘোষণা কি? 23 নাম্বার গ্রেট ফিয়ার কি? 24 নাম্বার ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রতে কি বলা হয়েছিল? 25 নাম্বার অ্যাসাইনেট কি? 26 নাম্বার সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 27 নাম্বার ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কি? 28 নাম্বার দ্বিতীয় ফরাসি বিপ্লব কি? 29 নাম্বার ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রের মূল লক্ষ্য কি ছিল? এবং 30 নাম্বার সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? এই 30টি 2 নম্বরের প্রশ্ন অতি অবশ্যই কিন্তু তোমরা করে রেখো। খুবই সহজ, তোমাদের কোনো সমস্যা হবে না। প্রতিটি কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। 2 নাম্বার ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়? 3 নাম্বার ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। 4 নাম্বার টেনিস কোর্টের শপথ কি? 5 নাম্বার টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব এবং ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। 6 নাম্বার বাস্তিল দুর্গের পতন এবং তার গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট। 7 নাম্বারটিও ভীষণ ইম্পর্টেন্ট, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা লেখো। এই 7টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে কিন্তু অতি অবশ্যই তোমরা করে রাখবে। এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। এবং 2 নাম্বার
ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এই দুটি প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এটি হলো তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। আমি তোমাদের বইয়ের যতগুলি অধ্যায় রয়েছে সব অধ্যায়গুলি তোমাদের দিয়ে দিলাম প্রশ্ন, তোমরা অতি অবশ্যই তৈরি করে রেখো। কারোর যদি কোনো অধ্যায়টি পরীক্ষা না হয় সেই অংশটুকু স্কিপ করে যেও, বাদ বাকি অনেকেরই কিন্তু সম্পূর্ণ বই পরীক্ষা হবে, তাই সম্পূর্ণ বইটিরই সাজেশন আমি দিয়ে দিলাম। তোমরা কোনো প্রশ্ন এর মধ্যে বাদ দিও না। প্রথমে 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্নগুলি তৈরি করে নিও, তাহলেই কিন্তু 2 নাম্বার 1 নাম্বারের অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এখন থেকেই এই প্রশ্নগুলির উত্তর তৈরি করে রাখো, দরকার হলে বইতে দাগ দিয়ে রাখো বা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিও। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটি হলো তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা অ্যানুয়াল পরীক্ষার ইতিহাসের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের সমস্ত প্রশ্নগুলি থার্ড ইউনিট টেস্টে তোমরা পেয়ে গেলে। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও, তাহলে কিন্তু ইতিহাস নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষাতেও তোমরা অতি অবশ্যই ভালো নাম্বার পাবে। এই প্রশ্নগুলির মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।